মুর্শিদাবাদের জন্য বর্তমান রাজ্য সরকার কি করেছে? মুর্শিদাবাদের জন্য বর্তমান রাজ্য সরকার বহু কিছু করেছে। আপনারা দীঘার জগন্নাথ মন্দির করলেন, মহাকাল মন্দির করছেন, এদিকে দুর্গা অঙ্গন করছেন, একই কাজ তো আপনারাই করছেন। বিজেপি তো এত মন্দির মনে হয় কোনো রাজ্যে করেনি। মসজিদের নাম বাবরি মসজিদ কেন করছেন? ওয়াকফ আইন পাশ করেছে কে? কেন্দ্রের সরকার। কেন্দ্রে কোন সরকার আছে? বিজেপি। যে আমরা ক্ষমতা রাখি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার। মসজিদ তৈরিকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা মুর্শিদাবাদের বুকে বাড়লো, 26-এর পূর্বে এটা আটকাতে পারবেন তো? এই কর্মসংস্থান করতে পারেননি, বিশ্ববিদ্যালয় দিতে পারেননি, কি করেছেন মুর্শিদাবাদের জন্য? কিছুদিন আগেই কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন সহাস্য বদনে। যে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, তিনি হুমায়ুন কবির, তিনি মুসলমান, তার জন্য তাকে দল কিছু বলতে পারবে না? মসজিদ উনি একটার জায়গায় 10টা মসজিদ করুন, তাতে কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ আমি কোনোভাবেই এখানে লাগু হতে দেব না, এসআইআর হতে দেব না, এখন বলছেন এনআরসিও হতে দেব না। কিন্তু কেন্দ্র সরকার সব কিছুই তো করে নিচ্ছে, তাহলে কেন মিথ্যা কথাগুলো বলছেন রাজ্যের মানুষের কাছে তিনি? আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন বা শহীদ দিবস। আর আজকের দিনেই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আবার বাবরি মসজিদ নির্মাণের জন্য একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যদিও তিনি দল থেকে এখন বহিষ্কৃত। এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। আমরা তার কাছে যাব যে তৃণমূল কংগ্রেস নাকি এই হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিলেন কারণ তিনি মসজিদ তৈরি করছেন। এত সাহস হুমায়ুনের, মসজিদ তৈরি করছেন বলে দল থেকে বের করে দিলেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির করলেন, আপনার ওদিকে দুর্গা অঙ্গন করছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, সরাসরি চলে যাব। প্রথমেই বলি যে এই ব্যাখ্যাটাই ভুল। হুমায়ুন কবির মসজিদ করছেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, একবারেই বিষয়টা ঠিক নয়। হুমায়ুন কবির মসজিদ করছেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, একবারেই বিষয়টা ঠিক নয়। এই বিষয়ে দল থেকে দলের বক্তব্য পরিষ্কার করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের তার ধর্মচারণ করার স্বাধীনতা আছে। সেই জায়গা থেকে হুমায়ুন কবির মন্দির করবেন, মসজিদ করবেন, চার্চ করবেন, সেটা তার ব্যাপার। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে রাজনৈতিক। এই বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার যে কুপ্রচেষ্টা এবং ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের অংশীদার হয়ে গেলে তখন দলকে চিন্তা ভাবনা করতে হয়। এখানে একটু থামাবো। শান্ত বাংলাকে অশান্ত কিভাবে হচ্ছে? মসজিদ করলে অশান্ত হয়ে যাবে বাংলা? সেটাতেই আসছি। মসজিদের সঙ্গে কোনো সম্পর্কই নেই বিষয়টায়। উনি মসজিদ করুন, একটা কেন 10টা মসজিদ করুন না, কিন্তু হুমায়ুন কবির এবং তার অনুগামীরা দাবি করছে মসজিদ করার জন্যই তাকে দল থেকে বের করা হয়েছে। মসজিদ উনি একটার জায়গায় 10টা মসজিদ করুন, তাতে কোনো আপত্তি নেই। আমার পাল্টা 2-3টে বক্তব্য আছে, সেটা মানুষজনের কাছে তুলে ধরা প্রয়োজন। এক হচ্ছে মসজিদের নাম বাবরি মসজিদ কেন করছেন? সেই মসজিদ বাবরি মসজিদই কেন? কারণ বাবরি মসজিদটা এখন কথা হতেই পারে যে না, নামে কি সমস্যা, নাম তো যা ইচ্ছে হতে পারে। আমি এর ব্যাখ্যা, বিজেপি তো বাবরি মসজিদের নামে আপত্তি জানাচ্ছে, আপনি একটা সেকুলার দলের নেতা হয়েও আপত্তি জানাচ্ছেন। আমি প্রশ্নটার উত্তরটা পুরোটা শুনতে হবে। সেটা হচ্ছে 6ই ডিসেম্বর 1992 সাল আমি মনে করি ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী অধ্যায়ের অন্যতম কালো দিন। আমি পাল্টা প্রশ্ন করছি যে হুমায়ুন কবিরের মতো লোক, তিনি সংখ্যালঘুদের জন্য কি করেছেন? তিনি তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যেখানে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। অনেকের আপত্তি থাকতে পারে, অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু সত্যটা তাতে মিথ্যা হয়ে যায় না। যে কায়দায় ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের সভ্যতার ইতিহাস, ভারতবর্ষের অন্তরাত্মা, সেইগুলোকে এক নিমেষে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেইটা হচ্ছে ওই দিন 6ই ডিসেম্বর 1992 সাল। এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে, আমরাও বহুবার বলেছি, আপনারাও বহুবার শুনেছেন। তাহলে তার একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল, সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়েছিল। সেই বিষ যে বাংলায় আবার নতুন করে ছড়ানোর চেষ্টা করলে তাকে রুখে দেওয়ার কর্তব্য এবং দায়িত্ব বাংলার মানুষের, এবং রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসও তাইই করবে। কেন? এই বাংলার মাটিতে দাঁড়িয়ে
কবি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লেখেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে জবন হরিদাস হাঁটেন। এই বাংলার অবিভক্ত বাংলার, এখন তো আবার এই বাংলা বাংলাদেশ বললেই বলবে এরা বাংলাদেশি, এই অবিভক্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে লালন ফকির তিনি তার গান লেখেন। এই বাংলার মাটি পবিত্র মাটি, সেখানে সম্প্রীতির মাটি। এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর, যিনি ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু হওয়ার আগে তিনি তার বুকটা সবসময় এগিয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি একজন মুসলিম ছিলেন ধর্মীয় পরিচয়ে। আমরা সেই ভারতবর্ষে বাস করি। সেই ভারতবর্ষের, সেই বাংলার যে আত্মা, সেই আত্মাটাকে যখন ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যে ষড়যন্ত্র করা হয়, তখন তাকে রুখে দেওয়া আশু কর্তব্য বলে আমরা মনে করি। কেন বাবরি মসজিদ? কেন ওই কালো দিনের একটা ঘটনাকে তুলে ধরতে হবে বাবরি মসজিদ? আমরা যতটুকু জেনেছি তাই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, মাননীয় সুপ্রিম কোর্ট এটা নিয়ে রায় দিয়েছেন, আমি সেইগুলোতে ঢুকবো না। কিন্তু বাবরি মসজিদ তৈরি করেছিলেন শোনা যায় সম্রাট বাবর, তার নাম অনুসারী বাবরি মসজিদ, এবং তাই নিয়ে দীর্ঘ বিতর্ক, সেটা ভেঙে ফেলা এবং তারপরে সাম্প্রদায়িকতার বিষ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়া, সেই ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি। সেই নামটা হুমায়ুন কবির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কেন ওই নামটাকেই বেছে নিতে হলো? কেন উস্কানিমূলক বার্তা দিয়ে বারবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সতর্ক বার্তা দিয়েছে? কেন? তিনি হুমায়ুন কবির, তিনি মুসলমান, তার জন্য তাকে দল কিছু বলতে পারবে না? আমি যদি উল্টোভাবে প্রশ্নটা করি, সেই প্রশ্নও তো মানুষের কাছে আসছে যে আপনারা বারবার হুমায়ুন কবির বলেই কি এইটা করছেন না? তার মানে খেলাটা দুদিক থেকে কাটছে। বিজেপি এবং আরএসএস যে ষড়যন্ত্রের কালো মেঘ পশ্চিমবাংলায় ডেকে আনছেন, যেটা রচনা করার চেষ্টা করছেন, যে ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন, সেই ইতিহাস বাংলায় তৈরি করতে আমরা দেব না। না, আমরা ধরে নিলাম যে হুমায়ুন কবির বাবরি মসজিদের নামটা কেন দিলেন? তিনি তো অন্য নাম দিতে পারতেন, বা এই মন্দির মসজিদের পলিটিক্সে কেন ঢুকলেন? আপনারাও তো 26-এর ভোটের পূর্বে আপনারা দীঘার জগন্নাথ মন্দির করলেন, মহাকাল মন্দির করছেন, এদিকে দুর্গা অঙ্গন করছেন, একই কাজ তো আপনারাই করছেন। বিজেপি তো এত মন্দির মনে হয় কোনো রাজ্যে করেনি। একদমই সঠিক তথ্য নয়। এর সঙ্গে সঙ্গে তুমি এক পক্ষের কথা বললে, এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মাজার শরীফ এবং ফুরফুরা শরীফ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং সেই জায়গাগুলোকে উন্নয়ন করেছেন। তখন সেই কথাগুলো উঠছে না, শুধু মন্দিরের কথা। সরকার তো উন্নয়ন করবেই, সরকার রাস্তা, লাইট, জল, কিন্তু সরকার দায়িত্ব নিয়ে জায়গা দিয়ে মন্দিরটা বানিয়ে দিয়ে রাষ্ট্রের টাকায় প্রসাদ বিলি করবে? এটা মেনে নেওয়ার মতো? দেখো, সরকার এই যে দীঘাকে ঘিরে যে একটা অর্থনীতি তৈরি হয়েছে, এই নিয়ে দীঘার মন্দির নিয়ে আমরা, মানে জগন্নাথ মন্দির নিয়ে আমরা অনেক দিন আগে থেকে এতদিন কিন্তু এই প্রশ্ন ওঠেনি। যেহেতু এখন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যারা ফলো করছে, সমর্থন করছে, তাদের প্রশ্নগুলোই আপনাকে করছি। না, এই খেলাটা হচ্ছে ঠিক অন্যরকম। বলটাকে গোলের কাছে বাড়িয়ে দিয়ে তারপরে বলা হচ্ছে এই গোল হয়ে গেল। বিষয়টা এরকম নয়। বিজেপি একদিক থেকে বোঝানোর চেষ্টা করছে বারবার 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 যে এটা সংখ্যালঘুদের সরকার। সরাসরি বলেছেন বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী, বলেছেন, ওনারা তো বলছেন যে আপনারা হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদ আপনারাই করাচ্ছেন। আমি সেটাতেই আসছি। আমি বলছি যে তারা একদিকে এইভাবে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিচ্ছেন, বলছেন 1,20,00,000 রোহিঙ্গা আছে, এখান থেকে তাদের নাম বাদ দিতে হবে। কোত্থেকে পেলেন 1 কোটি রোহিঙ্গা? কোথাও নেই, সেইগুলো বলছেন। অথচ উল্টো দিক থেকে তারাই আবার খেলাচ্ছেন। সেই জন্যেই তো বললাম যে রাজনীতির এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবাংলার রাজনীতিতে সম্প্রীতি বজায় ছিল, বজায় আছে, বজায় থাকবে। উনি মসজিদ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা যাতে ল অ্যান্ড অর্ডারের, অর্থাৎ আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয়, সেই দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এবং মাননীয় আদালতও বলেছে উনি মসজিদ করবেন, ওনার ব্যাপার, উনি মসজিদ করুন না, 5টা 10টা করুন। কিন্তু একটা ভিডিওতে দেখলাম সমাজ মাধ্যমে, সেই সভায় যেখান থেকে উনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, সেই সভায় বোধহয় আমি খুব ভুল না করলে বিজেপিপন্থী একজন মুসলিম
মানুষ। আবু আফজাল চাঁদ হাইকোর্টের আইনজীবী এবং তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে আমরা জানি, যিনি শুভেন্দু 3 বাটি ফাঁস করেছিলেন। হ্যাঁ, আমিও যতটা জানি তার যে উগ্র বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে মন্দির বা আমি বলছি যে মন্দির বা মসজিদ করেছেন, আপনার ধর্মাচরণ করা তো আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস সংবিধান তো রক্ষা করার দায়িত্ব দিয়েছে। সংবিধান আপনাকে সেই স্বীকৃতি দিয়েছে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এই স্বীকৃতি দিয়েছে, আপনারা সেটা করুন। আপনি মন্দির করতে গেলে সেখানে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার যেমন প্রয়োজন নেই, মসজিদ করতে গেলেও তো প্রয়োজন নেই। তাহলে সেই কথাগুলো বলতে হচ্ছে কেন? উনি যদি মনে করেন যে সত্যিই উনি আল্লাহর শরণাপন্ন হতে চান, উনি তাকে এটা দান করতে চান, তার প্রতি উৎসর্গ করতে চান, উনি মসজিদ করুন। কিন্তু সেই মসজিদের আঙিনা থেকে, ভিত্তিপ্রস্তর থেকে 60টা আসনে আমি মুসলিম ক্যান্ডিডেট দেব এবং তারপর মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নেব, আমি বিজেপির মুখ্যমন্ত্রী হলেও আমার কিছু এসে যায় না, তাহলে তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে না যে একজন মানুষ হঠাৎ করে ভোটের আগে বিজেপি মুখ্যমন্ত্রী চাইছেন, যে বিজেপি সংখ্যালঘুদেরকে ক্রমাগত আক্রমণ করে চলেছে, সেই বিজেপির মুখ্যমন্ত্রী হতে চাইছেন। তাহলে এই প্রশ্ন তো উঠবেই যে উনি তাদের দলের তামাক খেয়ে এটা রাজনৈতিক খেলা খেলছেন না। তো রাজনৈতিক খেলা খেললে তাকে তো রাজনৈতিকভাবেই ভাই মোকাবেলা করতে হবে। তিনি যে এই প্রথম উস্কানি দিলেন এবং বারবার পরিসংখ্যানের কথা বলছেন যে আমরা 40% বা 37%, আমরা সারা ভারতবর্ষে এত কোটি, এটা তো এখন বলছেন না। উনি লোকসভা ভোটের সময় বলেছিলেন 70% আমরা 30%কে নদীতে কি গঙ্গায় না কোথায় ভাসিয়ে দেব। তখন তো দল থেকে বের করে দেননি, তখনও তাকে দলের কাজে লাগছিল, তখনও দলের পক্ষ থেকে তাকে কন্টিনিউয়াস এই নিয়ে বোধহয় কতবার তাকে শোকজ করা হয়েছে, এবং যতবার শোকজ কেন করবেন, গ্রেপ্তার করার কথা তো। আসছি, শোকজ করা হয়েছে এবং শোকজ করার পর তিনি যখন তার উত্তর দেন সেখানে তিনি পরিষ্কারভাবে লিখে দেন যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি আর করব না। এই ভুল হয়ে গেছে করব না বলার পর, এটা গণতন্ত্র, ভুল হয়ে গেছে বলার পর তাকে আবার সুযোগ দেওয়া হয়, তিনি আবার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরেই বোধহয় বিজেপি RSS এর হাতে তামাক খেয়ে, কারণ দেখেছি আমি কিছুদিন আগেই কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন সহাস্য বদনে। যে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, সেই কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন, এবং জায়গাটা কোথায় ঠিক করেছেন? বেলডাঙায়। কিছুদিন আগে সাম্প্রদায়িক অশান্তি সেখানে শুরু হয়েছিল এবং আমরা জানি সেখানে কার্তিক মহারাজের নাম এসেছিল। তাহলে সেই বেলডাঙাকেই কেন বেছে নিতে হলো? ওনার বাড়ি রেজিনগর, উনি ভরতপুরের বিধায়ক, করবেন বেলডাঙায়, সেখানে কার্তিক মহারাজ তার সঙ্গে তার সখ্যতা থাকবে। সমস্তটাই তাহলে দীর্ঘদিন থেকেই উনি প্ল্যান করেছিলেন কিনা, তার উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু একটা কথা আমি বলছি, এই পশ্চিমবাংলা কোনো দিন 1992 সালের ইতিহাসও যদি দেখো, কোনো দিন এই পশ্চিমবাংলা সাম্প্রদায়িকতাকে জায়গা দেয়নি। পশ্চিমবাংলার মাটি প্রগতিশীলতার মাটি, এখানে তখনও সাম্প্রদায়িকতার জায়গা দেয়নি, আজও দেবে না, ভবিষ্যতেও দেবে না। কারণ হচ্ছে বাংলার মাটিকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। এখানে হিন্দু মুসলমান, এখানে তন্ময় ঘোষের ইন্টারভিউ নেবে আকরামুল বাগানি এবং আকরামুল বাগানির ইন্টারভিউ দেবে তন্ময় ঘোষ। এই সম্প্রীতি পশ্চিমবাংলায় বজায় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এটাই পশ্চিমবাংলা, এই বাংলাকেই আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এবং এটাই ভারতবর্ষের সংবিধানের বলা আছে। সেটাকে সম্মান জানিয়ে, ভারতবর্ষের বহুত্ববাদকে সম্মান জানিয়ে বাংলায় পথ দেখায়, বাংলায় পথ দেখাবে। দীঘার জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, বড় বড় সেলিব্রিটিরা, রাজ্যের নেতা মন্ত্রী কেউ প্রায় যেতে বাদ দেয়নি বললেই আমরা দেখেছি। বাবরি মসজিদ উদ্বোধন হলো, তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর দেখা নেই। দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার জ্ঞাতার্থে বলি, ওই দীঘা যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, আমিও ওখানে আমন্ত্রিত ছিলাম এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ গেছিলেন এরকম নয়, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষও ছিলেন। আজকে আমরাও বাবরি মসজিদ উদ্বোধনে সেখানেও কিছু হিন্দু মহিলাকে দেখেছি, কিছু অ্যাডভোকেট যারা হিন্দু ধর্মের মানুষ, তারাও 100 টাকা 500 টাকা করে চাঁদা দিচ্ছেন, সেটাও আমরা দেখেছি। আমাদের আপত্তিটা কোথায়? কেউ যদি, আমি আবার বলছি, তিনি মসজিদ করবেন, সেখানে তিনি কাকে আমন্ত্রণ জানাবেন এবং কে যাবেন সেটা তো তাদের ব্যক্তিগত বিষয়। আমাকে যদি আমন্ত্রণ জানানো হতো, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি যাব কি যাব না সেটা তো আমার ব্যক্তি স্বাধীনতা। সুতরাং সেখানে যারা ঠিক মনে করেছেন তারা গেছেন, আমরা তো আপত্তি জানাচ্ছি না। মসজিদ তৈরিকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা মুর্শিদাবাদের বুকে বাড়লো, 26-এর পূর্বে এটা আটকাতে পারবেন তো?
26-এ মন্দির মসজিদ দিয়ে বাংলার মানুষ ভোট দেয় না, এটা বিজেপি বলে। সেই জন্যেই তো বিজেপি বারবার বলে যে এটা মোল্লাদের সরকার, এটা রোহিঙ্গাদের সরকার, এটা অনুপ্রবেশকারীদের সরকার। বাংলার মানুষ অস্বীকার করতে পারবে যে 2,50,00,000-এর বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে? বাংলার মানুষ অস্বীকার করতে পারবে স্বাস্থ্যসাথী কার্ডে আজকে যারা চিকিৎসা পেত না আজকে তাদের চিকিৎসা হয়ে যাচ্ছে? বাংলার মানুষ অস্বীকার করতে পারবে সবুজ সাথীটা বড়লোক যারা মানুষ তাদের দরকারে না পড়লেও গ্রামের যে মেয়েটি সাইকেলে করে স্কুলে যেতে হয় তার ক্ষেত্রে এটা কাজে লাগে? বাংলার মানুষ অস্বীকার করতে পারবে রূপশ্রী প্রকল্পের কথা, যে বিয়ের দেওয়ার জন্যে বাংলাতে যে টাকার খরচ দরকার পড়ে প্রান্তিক মানুষদের কাছে, বড়লোকদের কাছে 25,000 টাকা দাম না থাকতে পারে, সেই গরিব প্রান্তিক মানুষগুলোর কাছে আছে? বাংলার মানুষরা তো অস্বীকার করতে পারবে না। বাংলার মানুষ অস্বীকার করতে পারবে 100 দিনের কাজের টাকার জন্য আমরা আন্দোলন করতে দিল্লি অবধি গেছি, কেন্দ্রের সরকার আটকে রেখেছে। বাংলার মানুষ অস্বীকার করতে পারবে না 1,87,000 কোটি টাকা আটকে রাখার পরেও আমরা আবাস যোজনার জন্য যে টাকা সেই আটকে রাখার পরেও 12 লক্ষের বেশি বাংলার বাড়ি করে দিয়েছি। আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি মুর্শিদাবাদের ভূমিপুত্র নন? আমি মুর্শিদাবাদের ভূমিপুত্র। মুর্শিদাবাদের জন্য বর্তমান রাজ্য সরকার কি করেছে? মুর্শিদাবাদের জন্য বর্তমান রাজ্য সরকার বহু কিছু করেছে। একই তালিকা বারবার দিতে হবে, তার কারণ মুর্শিদাবাদের আলাদা। মুর্শিদাবাদের এত পরিযায়ী শ্রমিক বাইরে কেন যায়? পরিযায়ী কর্মসংস্থান করতে পারেননি, বিশ্ববিদ্যালয় দিতে পারেননি, কি করেছেন মুর্শিদাবাদের জন্য? আমি বলছি এই সরকার। হুমায়ুন কবিরের আরও একটি অভিযোগ যে সংখ্যালঘু অধ্যুষিত একটি জেলা, সেখানেও পর্যন্ত সাংগঠনিক জায়গায় সংখ্যালঘুরা ভালো সুযোগ পাচ্ছে না। সংখ্যাগুরুর কি সম্পর্ক আছে? সংখ্যালঘু বলে কি তাটা মাথা কিনে নিয়েছে? তার জন্য বাবা সাহেব বলেছিল সংখ্যার অনুপাতে ভাগীদারি। না, বাবা সাহেব সংখ্যার অনুপাতে যে ভাগীদারির কথা বলেছিল সেই ভাগীদারির জন্যেই সংবিধান সেইভাবে লেখা হয়েছে। সংবিধান একদিনে লেখা হয়নি, 165 দিন বিতর্ক হয়েছে তারপরে লেখা হয়েছে। এইভাবে সরলীকরণ করলে চলবে না। যখন আমার দরকার পড়বে আমি তখন সংখ্যালঘু তাসটা খেলবো, আর যখন আমার দরকার পড়বে না আমি তখন সংখ্যালঘুর কথা ভুলে যাব। আমি পাল্টা প্রশ্ন করছি যে হুমায়ুন কবিরের মতো লোক তিনি সংখ্যালঘুদের জন্য কি করেছেন? তিনি তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি তো সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে ভোট পেয়ে জিতে এসেছেন। তিনি বিজেপিতে যোগ দিয়ে বিজেপি ছেড়ে চলে এসেছিলেন, যে বিজেপি মুসলিম বিদ্বেষী, আমি আর বিজেপিতে থাকবো না, চলে এসেছেন। একদম প্রকৃত কাজ করেছেন, এটাই হচ্ছে সংখ্যালঘুর একদম প্রকৃত উদাহরণ। উনি বিজেপিতে গেছিলেন, মানে যে দলটা, হ্যাঁ সেই যে দলটা ক্রমাগত মানুষের কাপড় জামা দেখে, মানুষের ফ্রিজ খুলে তাদের আইডেন্টিটি ঠিক করে, সেই আইডেন্টিটিতে আজকে দাঁড়িয়ে হুমায়ুন কবির বিজেপিতে গেছিলেন, মহান কাজ করেছিলেন এবং বোঝা যাচ্ছে তার ব্যক্তিগত উদ্দেশ্য কি। আমি মনে করিয়ে দিতে চাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এই সরকারের সময়তেই ঘটেছে। মুর্শিদাবাদে এই সরকারের সময় একাধিক প্রকল্প খুলেছে। 660 মেগাওয়াটের প্রথম বিদ্যুতের যে একটা প্লান্ট তৈরি করা হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে সাগরদিঘিতে, সেখানে একটা প্লান্ট ছিল, তার সঙ্গে 660 মেগাওয়াট বাড়ি একটা যে প্রকল্প করা হচ্ছে, সেখান থেকে অন্তত 26,000 মানুষ চাকরি পাবেন। করা হয়নি কোথায়? নিশ্চিতভাবে করা হয়েছে। আজকে মুর্শিদাবাদের যে রাস্তাগুলো, গ্রামের রাস্তাগুলো, আমি মুর্শিদাবাদের ছেলে, আমি জানি, আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। আমার গ্রামের নাম আতাই গ্রামে আগে হাঁটু কাদা পেরিয়ে যেতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে আজকে সেই গ্রামগুলোর মধ্যে রাস্তা হয়েছে পথশ্রী প্রকল্পে। হয়নি কেন বলছো? রাস্তা হয়েছে, উন্নয়ন হয়েছে। পরিযায়ী শ্রমিক শুধুমাত্র মুর্শিদাবাদের ইস্যু না, ইস্যুটা হচ্ছে সামগ্রিকভাবে, নিশ্চিতভাবে পরিযায়ী শ্রমিক যেমন আমাদের এখান থেকে যায়, এই তথ্য তো বারবার দিয়েছি, আমাদের রাজ্য থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে। বাইরের থেকে এখানে প্রায় 60 থেকে 70 লক্ষ না, ভুল বললাম, তারও বেশি পরিযায়ী মানুষ শ্রমিক হিসাবে এখানে কাজ করেন। তার মানে কি এটা প্রমাণিত হলো যে আমাদের রাজ্য অনুন্নত? তাহলে আমাদের রাজ্যের থেকে 5 গুণ বেশি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছেন কেন? এইটা ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেখানে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, এটা স্বাভাবিক, তাতে অস্বীকার করার কিছু নেই। মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষ রাজমিস্ত্রির কাজে তারা দক্ষ, তাদের ওই স্কিলটা আছে, সেই স্কিলটা সারা ভারতবর্ষের মানুষ কাজে লাগায়। আমি বলছি না রাজমিস্ত্রির কাজটা খুব ভালো কাজ, তাই করতে হবে, আবার এটাও বলছি না খারাপ কাজ, কারণ যারা কোনো কাজকে খারাপ হিসাবে দেখেন তারা আসলে শ্রেণীগত রাজনীতির ভাবে। আমি ব্যক্তিগতভাবে পেশায় ইঞ্জিনিয়ার ছিলাম, তো আমি যদি মনে করি যে লোকটা রাস্তা পরিষ্কার করে ঠিক না, তাহলে তো সমাজ চলবে না। তিনিও কাজ করেন, আমিও কাজ করি, দুজনের
কাজ আলাদা, কারণ আমার স্কিলটা অন্য, ওনার স্কিলটা অন্য, কিন্তু দুজনই কাজই করেই তো খাই। হুমায়ুন কবির আজকে বলছেন যে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে বিজেপির যদি ডাইরেক্ট কেউ বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয় স্বাগত জানাবো। আর বাম, কংগ্রেস, আইএসএফ তারা বলছে আরএসএস এর দুটো দল, একটা তৃণমূল একটা বিজেপি, যে কাজ তারা বিজেপিকে দিয়ে বাংলায় করাতে পারছে না আরএসএস সেই কাজ তৃণমূলকে দিয়ে বাংলায় করিয়ে দিচ্ছে। এ তো বিজেপির রাজ্য নেতারা তার মানে উত্তর দেবে যে বিজেপির রাজ্য নেতারা কাজ করতে পারছে না, সেই জন্যেই আমাদেরকে দিয়ে করাতে হচ্ছে। অদ্ভুত হাস্যকর যুক্তি। একটা কথা। আর একটা বলো তো, তথ্যের ভিত্তিতে বলো, 2021 সালের আগে থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে যতগুলো নির্বাচন হয়েছে, দাঁতে দাঁত চেপে রাস্তায় নেমে লড়াই কে দিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে? ছেড়ে দাও পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের মধ্যে উদাহরণ দাও। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়েছে। তুমি আর একটা রাজ্যের নাম করো, আর একটা নেতৃত্বের নাম করো যারা সমানভাবে বিজেপির চোখে চোখ রেখে লড়াই দিয়েছে। তারপরে রেজাল্ট পরে আসবো, আগে তুমি একটা জায়গার উদাহরণ দাও যেখানে এই লড়াইটা দেওয়ার মতো ক্ষমতা রেখেছে। আমরা ক্ষমতা রাখি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার, আর তাতেই যখন বিজেপি বাংলা দখল করতে পারছে না, তখন এই সব কিছু মানুষকে তাদের ব্যক্তিগত স্বার্থের লোভ দেখিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে। হবে না। যারা বাংলাকে মানে না, বাংলা তাদেরকে মানে না। আপনার তো এই স্লোগান রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, আরেকটা বিষয় হলো যে বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গার ঘটনায় যার নাম জড়িয়েছিল, একজন ইমাম সাহেবের পুত্র, তাকে হত্যা করা হয়েছিল, সেই বাবুল সুপ্রিয়কে আপনারা দলে নিয়ে মন্ত্রিত্বের পদ দিয়ে দিলেন। আর হুমায়ুন কবির, তার নামেও আপনারা অভিযোগ করছেন যে তার বিভিন্ন রকম কথা, যে আমরা মসজিদ করার পর 37 থেকে 40 হব, বারবার আমরা এত %, এই যে বিষয়টা শিক্ষিত মুসলিমরাও ভালোভাবে দেখছে না। অনেকেই মনে করছেন যে এই মসজিদটা অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের রাজনৈতিক মসজিদ, অনেকে বলছেন, আবার অনেকে আবেগে তার পেছনে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, আলাদা বিষয়। তো বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে আপনাদের দলের বিচার, হুমায়ুন কবিরের ক্ষেত্রে এক বিচার, এটা কেন? যে বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গার ঘটনায় যার নাম জড়িয়েছিল, একজন ইমাম সাহেবের পুত্র, তাকে হত্যা করা হয়েছিল, সেই বাবুল সুপ্রিয়কে আপনারা দলে নিয়ে মন্ত্রিত্বের পদ দিয়ে দিলেন। আর হুমায়ুন কবির, তার নামেও আপনারা অভিযোগ করছেন যে তার বিভিন্ন রকম কথা, যে আমরা মসজিদ করার পর 37 থেকে 40 হব, বারবার আমরা এত %, এই যে বিষয়টা শিক্ষিত মুসলিমরাও ভালোভাবে দেখছে না। অনেকেই মনে করছেন যে এই মসজিদটা অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের রাজনৈতিক মসজিদ, অনেকে বলছেন, আবার অনেকে আবেগে তার পেছনে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, আলাদা বিষয়। তো বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে আপনাদের দলের বিচার, হুমায়ুন কবিরের ক্ষেত্রে এক বিচার, এটা কেন? সংসদীয় রাজনীতিতে দল পরিবর্তন কিন্তু নতুন কিছু নয়। সংসদীয় রাজনীতিতে বাবুল সুপ্রিয় যেমন বিজেপি থেকে তৃণমূলে এসছে, তৃণমূলের অনেক নেতাও গেছে। সিপিএম বড় বড় কথা বলে, সিপিএম এর থেকেও বিজেপিতে গেছে, সেই উদাহরণও আছে, কংগ্রেসেও গেছে। এরকম সিপিএম থেকেও বিজেপিতে গেছে, আর আরও উদাহরণ দিতে পারি, একটা নামই বললাম, আমরা শঙ্কর ঘোষের নামটা জানি। হ্যাঁ, তো তার হাতে এখনো ট্যাটুটা দেখবে, ট্যাটুটা তুলতে পারেনি। সেই ট্যাটুতে কিন্তু এখনো কার ছবি আছে? কার্ল মার্কসের বোধহয় ছবি আছে, আমি যদি খুব ভুল না করে থাকি, বা চে গুয়েভারার ছবি আছে। তো তিনি চে গুয়েভারার ছবি নিয়ে বিজেপি করেন, এর থেকে আর প্যারাডক্স কি হতে পারে জীবনে? দেখো, বামপন্থী যারা, তারা বলে আমি বামপন্থী, আমি এখনো মনে করি আমি বামপন্থী। আমি কেন বামপন্থী হয়েও কেন তৃণমূল কংগ্রেস করি, তাই নিয়ে আমি রাজনৈতিকভাবে তর্ক করতে পারি। কারোর ক্ষমতা থাকলে আমার সঙ্গে এসে তর্ক করবেন যে আমি কেন মনে করি, সেটা সম্পূর্ণ অন্য সাবজেক্ট, কোনো একদিন বলবো। তো বক্তব্য হচ্ছে, যে কোনো মূল্যে বাংলায় এই বিজেপি আরএসএস নামক এই বিষয়টাকে আসতে দেওয়া যায়। আমি সমস্ত সংখ্যালঘু মানুষের কাছে হাত জোর করে আবেদন করব, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে ইচ্ছে ভোট দেবেন, সেটাই গণতন্ত্র। শুধু সংখ্যালঘু কেন, সবাইকে বলুন না, এই মসজিদ রিলেটেড বিষয়ের জন্য বলছি, বাকিদের তো বলবই। মসজিদ রিলেটেড ব্যাপারে বলছি, আপনারা আপনাদের যে ধর্ম, আপনাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস তো নিজস্ব বিশ্বাস, আমি সেই বিশ্বাসকে সম্মান করি। কেউ বলতেই পারেন, এখন আমাকে কেউ আবার বলতে পারেন এই দেখো মোল্লাদের তোষণ করছে, বিষয়টা তো না। আমি নিজে কি বিশ্বাস করি সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি সমস্ত ধর্মে মানুষজনকে তাদের ধর্মের প্রতি সম্মান জানাই, সেটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন, যাই হন না কেন। আমার বক্তব্য হচ্ছে, আপনারা এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। বাংলা চিরকাল এগিয়েছিল, বাংলা এখনও অবধি ভারতবর্ষের একটা রাজ্য
যে রাজ্য কটা টিম টিম করে জ্বলছে, যেখানে বিজেপিকে আটকে দেওয়া গেছে, তার মধ্যে অন্যতম রাজ্য হচ্ছে বাংলা। আপনারা দেখেছেন ক্রমাগত বাংলা এবং বাঙালিদের ওপর কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন সোনালী খাতুন কালকে দেশে ফিরেছেন। আপনারা যদি মানুষের মতো চিন্তা করেন, মানবিক দিক থেকে চিন্তা করেন, রাজনীতি ছেড়ে দিন। আমি তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব, ছেড়ে দিন, ভাবতে হবে না। শুধু 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবুন, একটা মানুষ যিনি লেখাপড়া বিশেষ জানেন না, অন্তঃসত্ত্বা, সেটা যদি আমার বাড়ির মা বোন হতো, সেই মানুষটাকে একটা অন্য রাজ্যে নয় অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি কাউকে চেনেন না। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তাকে আনা হচ্ছিল না। বারবার কেন্দ্রের সরকার, বিজেপির শাসিত কেন্দ্রের সরকার তাকে আনতে, যাতে না আনতে হয় তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াই করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, লড়াই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা প্রতিনিয়ত গলা ফাটিয়েছি। শুধু এইটুকু ভেবে দেখুন, একটা চিত্র তুলে ধরলাম। আপনারা, তারা ক্ষমতায় নেই পশ্চিমবাংলায়, তাতেই এই অবস্থা। আগামী দিনে আপনারা এই বাংলা সত্যিই দেখতে চান? এবার হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রেও আমি আর একটা উদাহরণ দিই, না হলে বলবেন যে এ তো মুসলিমদের হয়ে সারাক্ষণ কথা বলে। আমি আর একটা উদাহরণ দিই। হিন্দু হৃদয় সম্রাট মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের শুভেন্দুবাবু আছেন, তিনি হিন্দুত্বের ঠেকা নিয়ে বসে আছেন, সমস্ত সময় শুনি। আমার আবার আর একটা ছোট্ট প্রশ্ন। আকাইপুরের, বনগাঁর কাছে আকাইপুর, 6 জন পরিযায়ী শ্রমিক, তাদের ধর্মদর্শন মতুয়া, সেই মতুয়া ধর্মদর্শনের 6 জন পরিযায়ী শ্রমিককে যখন হেনস্থা করা হয়েছিল, মারধর করা হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছিল বিজেপি শাসিত রাজ্যে, তখনও কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি। তারা মুসলিম ছিল না, তারপরেও বাঁচানো যায়নি। আপনারা এই বাংলাটা তাদের হাতে তুলে দিতে চান, যারা বাংলা এবং বাঙালিদেরকে এই চোখে দেখে, সেটা হিন্দু মুসলিম হিসেবে নয়। হিন্দু মুসলিম নির্বিশেষে এরা বাংলার শত্রু, বাঙালির শত্রু। সেই জন্যেই আমার স্লোগান এবারে, বারবার বলি, আবার বলবো, যারা বাংলাকে মানে না, বাংলা তাদেরকে মানে না, ভোট আউট বিজেপি। শুভেন্দু অধিকারী, রিপাবলিক বাংলা উভয় একসঙ্গেই বলছে সম্মিলিতভাবে যে ওয়াকফ নিয়ে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ধোঁকা দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই কথা বলার নৈতিক অধিকার আছে। ওয়াকফ আইন পাশ করেছে কে? কেন্দ্রের সরকার। কেন্দ্রে কোন সরকার আছে? বিজেপি। বিজেপি যদি কেন্দ্রের সরকার হিসাবে থাকে, তাহলে সেখানে আইন পাশ করিয়ে এখানে এসে এই নাটক করে মুসলিম ভোট ভাগ করার যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত সফল হবে না। শুভেন্দু অধিকারীর মুখে অন্তত মুসলিম প্রীতির কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ আমি কোনোভাবেই এখানে লাগু হতে দেব না, এসআইআর হতে দেব না, এখন বলছেন এনআরসিও হতে দেব না। কিন্তু কেন্দ্র সরকার সব কিছুই তো করে নিচ্ছে, তাহলে কেন মিথ্যা কথাগুলো বলছেন রাজ্যের মানুষের কাছে তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন না। বুঝতে হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেকের ক্ষমতা যেটা, সেইটা বুঝতে হবে। এবং বর্তমান কেন্দ্রের সরকার যেভাবে সংসদীয় গণতন্ত্রের ওপর বুলডোজার চালাচ্ছে, যেমন যোগী রাজ্যে যোগী সরকার বুলডোজার চালায় মানুষজনের বাড়ির ওপর, এই কেন্দ্রের সরকার সংসদের ওপর বুলডোজার চালায়। কতদিন অধিবেশন হয়েছে হিসেব করে দেখো, নেট খুললেই পেয়ে যাবে। ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে সব থেকে কম অধিবেশন হয়েছে এই সরকারের সময়। কেন? সংসদে যারা সাংসদ হিসাবে যান, তারা কি মুখ দেখাতে যান? তাদেরকে তো পাঠানো হয় যে মানুষ সেখানে গিয়ে বক্তব্য দেবেন, বিতর্ক হবে, সেই বিতর্ক থেকে একটা নতুন সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং সরকার সিদ্ধান্ত নেবেন। এটাই সংসদের কাজ। বারবার সংসদের কাজটা মনে করিয়ে দিতে হয়। আমি সাংসদ নয়, তাও আমাকে বারবার মনে করিয়ে দিতে হয় বর্তমান কেন্দ্রের সরকারকে। কিন্তু মাথায় রাখবে যে পরপর আইন তারা পাশ করে চলেছেন। আমরা চেষ্টা করছি, কখনো সেটা বালির বাঁধের মতো হচ্ছে, কিন্তু চেষ্টাটা অন্তত করছি, বাঁধ দেওয়ার চেষ্টাটা করছি। আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব, শেষ মুহূর্ত অবধি চেষ্টা চালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বলেছিলেন, তিনি রাস্তায় নেমেছেন। তো রাস্তায় তো তৃণমূল কংগ্রেসের লোকজনই আছে। একদিকে আমরা সহায়তা ক্যাম্প খুলেছি অঞ্চল ভিত্তিক, সেখানেও মানুষকে সাহায্য করা হচ্ছে যাতে ফর্ম ফিল আপটা ঠিকভাবে করতে পারেন। আবার একই সঙ্গে রাজনৈতিকভাবে প্রতিবাদ করার জন্য মিটিং মিছিল
তৃণমূল কংগ্রেসই করছে। সুতরাং এটা অস্বীকার করার উপায় নেই, বিজেপির এই ক্রমাগত বুলডোজারের রাজনীতির বিরুদ্ধে অন্তত আমরা লড়াই করার চেষ্টা করছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম এআইটিসির মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। আজকে আমাদের এই ইন্টারভিউটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কোনো বিষয় থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।